আজ আমি আপনাদের সঙ্গে মাছ এবং মাংসের দুইটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই দুইটা রেসিপি খুবই সুস্বাদু করে তৈরি করেছি। প্রত্যেকের হাতের রান্না আলাদা আলাদা রকমের হয় আর আলাদা আলাদা টেস্ট হয়, সেই জন্য এজন্যই কারো হাতের রান্না খেতে খুবই ভালো হয়, কারো হাতের রান্না খেতে কিছুটা কম হয়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তো আজকের পর্বে প্রথমে আমি মাছের একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। আর এটা কাতলা মাছ ছিল, একটা লেজের অংশ ছিল, লেজটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আজকে একটু মাখা মাখা টাইপ করে সবজি দিয়ে রান্না করব, সেই জন্য। আর মাছগুলো একটু ছোট ছোট করেই পিস করে নেওয়া হয়েছে, এতে করে ভিতরে ঝাল মশলা ভালোভাবে ঢুকবে আর রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে। বড় পিস খেতে ভেতরটা কিন্তু সাদা সাদা হয়, সেজন্য মাছের পিস কিংবা মাংসের পিস একটু ছোট করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখছেন তো, মাছগুলো যখন এক পাশে একদম লাল হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। নরম থাকতেই উল্টে দিলে একদম ভেঙে যায়। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ফ্রাই করব না, এখন তুলে নিচ্ছি। আর দুইটা মাছ একখানে হয়ে গেছে, তাই একটু টেনে টুনে ওইটা তুলে নিলাম। আর এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। গোটা জিরা ফোড়নের জন্য প্রথমে দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে কিন্তু এই পর্যায়ে ভাজবো না, কারণ আজকে মাছের চচ্চড়ির মতো করে একটু রান্না করব, মাখা মাখা টাইপের সবজি দিয়ে। ঝোলও নয় আবার চচ্চড়িও নয়, একটু মাখা মাখা টাইপের থাকবে আর কি। তো হালকা একটু সোনালি রঙের মতো হতে এই পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন জিরা বাটা, লবণ, টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, ওই রেগুলার মশলাই আর কি। তো দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কিছুক্ষণ এরকম করে তেলের মধ্যে কষিয়ে নিলে যে কোনো রেসিপি তৈরি করবেন খুবই ভালো কালার আসবে কিন্তু, আর খেতে তো সুস্বাদু হবেই, কাঁচা গন্ধটা থাকবে না। সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষানোর মতো করে নিলাম। আর তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে বেগুন আছে, সাদা বেগুন, একটু চিকন টাইপের লম্বা করে কেটে নেওয়া হয়েছে। ঢেঁড়স নিয়েছি আর আলু, পাতলা করে আলু কেটে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এগুলো মশলার মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম খুব নাড়াচাড়া সুন্দর করে দিয়ে। তারপরে এখানে রান্না হওয়ার জন্য যে পরিমাণ পানিটা লাগবে সেটা দিয়েছি। ঝোল কিন্তু খুব বেশি থাকবে না, সেটা মাথায় রাখতে হবে। আর ঢেঁড়সের তরকারিতে খুব বেশি পানি দিলে পানি কমতে কমতে কিন্তু ঢেঁড়সগুলো গলে যাবে, তো সেটা খেয়াল রাখবেন অবশ্যই। আর মাছগুলো উপর থেকে দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন বলক এসেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা সাথে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন। আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে, সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা আগেই করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। ঝোলের পানিটা একদম কমে যখন গা মাখা হয়েছে, তখন নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা যে খেতে এতটাই মজা হয়েছিল, আমি ভেবেছিলাম ওই সাধারণ যেরকম রেসিপি হয় আর কি সেরকমই লাগবে আজকেও, কিন্তু বিশ্বাস করেন একেবারে অন্য লেভেলের টেস্ট ছিল, ভীষণ মজার হয়েছিল। তো এরকম করে বড় মাছ দিয়ে, দেশি মাছ দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন। ঢেঁড়স অনেকেই ছোটো মাছ দিয়ে বেশিরভাগ রান্না করে, তবে এভাবেও রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে কিন্তু। আর দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতে তার চাইতে অনেক গুণ বেশি টেস্ট। শুধু এই একটা রেসিপি হলেই এক থালা ভাত সবাই খুব সুন্দর রুচি করে খেয়ে নিতে পারবে, বাড়তি আর অন্য কোনো রেসিপির প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই তো দেখে নিলেন আমার প্রথম রেসিপি। এখন শুরু করতে যাচ্ছি দ্বিতীয় রেসিপি। আজকের দ্বিতীয় রেসিপি হবে একদম দেশি মুরগির মাংস দিয়ে। তো বন্ধুরা, এই মুরগির মাংসের সঙ্গে কিন্তু আজকে আমি দেশি লাল টুকটুকে পাকড়ি আলু অ্যাড করব। কিছুটা আলু অ্যাড করব, তাই আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর কি রকম করে কেটে নিচ্ছি পিসগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, আলাদা করে নিশ্চয়ই আর বলতে হবে না। তো এই দেশি পাকড়ি আলু দিয়ে মুরগি কিংবা গরুর মাংস খেতে অসম্ভব মজার হয়, তাই আজকে আমার ছেলের আবদারে এই রান্নাটা। আলুগুলো আমি কেটে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে রেখেছি।
এখন চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি কুকিং অয়েল দিয়ে দিলাম। সয়াবিন তেলে আজকে রান্নাটা করছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিকটা, মাপজোক নেই, মাপজোক ছাড়াই দিয়েছি, আর আস্ত জিরা দিয়েছি ফোড়নের জন্য। আর এখানে দেশি মুরগির মাংসটা স্কিন সহই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, ওই 700 গ্রাম মতো হবে। আর মশলাগুলো নিচ্ছি, এর মধ্যে কালো গোলমরিচ নিয়েছি খানিকটা, নিয়েছি 8-9টার মতো সাদা এলাচ, 2টা স্টার মশলার পাপড়ি, লং, দারুচিনি আর একটা কালো এলাচ। মশলাগুলো আমি গরম মশলাগুলো থেতো করে নেব, শুধু দারুচিনি বাদে। এ পর্যায়ে গ্যাসের সিলিন্ডার খালি হয়ে গেছে, দোকানে অবশ্য ফোন দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমি ইলেকট্রিক চুলায় রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হতেই আদা রসুন জিরার পেস্ট দিলাম, লবণ দিলাম, আর সাইড থেকে টমেটো সস দিয়েছি। এটা বাড়িতে তৈরি টমেটো সস, খেতে খুবই সুস্বাদু। আর তার সঙ্গে আমি এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম দারুচিনি, আর এই গরম মশলাগুলো থেতো করে নেব যাতে ভিতর থেকে সুঘ্রাণ ছড়ায়। খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এখন মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে গায়ে খুব ভালোভাবে মাংসের গায়ে মশলাটা বসে যায়। আলুটাও একই সাথে দিয়ে দিব, কারণ এখনকার আলু অনেকটা শক্তপোক্ত হয়ে গেছে, আর এই আলুটা কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই মাংসের সঙ্গে একবারে কষিয়ে নিচ্ছি। আর দেশি মুরগির মাংস রান্না হতে বেশ সময় লাগবে, যেহেতু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরকম করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি তাড়াহুড়ার উপরে করছি, একটা একটা করে মশলা রেডি করছি আর রান্নার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো মশলা একবারে দিতে পারেন। এখন 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর কি। আর কালারটা কতটা লোভনীয় এসেছে দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর এসেছে। এখনও কিন্তু রান্নার কিছুই হয়নি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই মিডিয়াম হিটে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। মাংসের তরকারি একদম জোরে জাল না দিয়ে একটু মিডিয়াম হিটে রান্না করলে বেশি সুস্বাদু হয়। চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে রান্না করে নেওয়ার পর কষা কষা হয়ে কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আলু এবং মাংস দুটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এখন বাকি রান্নাটা করে নেব। খুব সুন্দর থকবক করে বলক উঠেছে, নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এখন দেখুন রান্নাটা কতটা লোভনীয় লাগছে। উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু কালচে টাইপের হয়ে যায়, আর সুঘ্রাণ তো অনেক অনেক গুণ বেড়ে যায়, স্বাদে গন্ধে অপূর্ব হয়। তো এটা অবশ্যই চেষ্টা করবেন শেষে দেওয়ার জন্য। আর এখন আমি সার্ভিং বলে এগুলো সার্ভ করে দিচ্ছি। যেহেতু বড় কড়াই সহ ডাইনিং টেবিলে নিলে সুবিধা হয় না খুব একটা, তাই একটা ছোট্ট বোলের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। আর পরিবেশন করার জন্য সবসময় আলু এবং ছোট মাংসের পিস, হাড়ের পিস এগুলো একটু নিচের দিকে দেই, আর বড় মাংসের পিসগুলো উপরের দিকে দেই। জানি অনেকেই অনেক রকম করে সাজিয়ে নেয় বা কিংবা পছন্দ অনুযায়ী এগুলো ঠিক করে নেয়। তবে আমার এটা নিতে হয় এই জন্য যে আমার ছেলে যখন তুলে নিয়ে খাবে, নিজে নিজে নিয়ে খাবে, তখন উপর থেকে তার পছন্দ মতো পিসটা সে যেন নিতে পারে, পুরো রেসিপিটা যাতে ঘাটাঘাটি করতে না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপি দুইটাই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন সাপোর্ট করে। তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন বাড়িতে, খুবই সুস্বাদু। সাদা পোলাওয়ের সঙ্গে তো এর জুড়ি মেলা ভার, রুটি, পরোটা, নানের সঙ্গে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।